আমরা এখন দেখব যে জারণ মানের সাথে আয়নীকরণ শক্তির কি সম্পর্ক আছে। আমরা যদি ক্যালসিয়ামের কথা চিন্তা করি, ক্যালসিয়াম থেকে যদি একটি ইলেকট্রন সরিয়ে নেওয়া যায় ক্যালসিয়াম প্লাস হয়, আরেকটা ইলেকট্রন যদি এখান থেকে আমরা সরিয়ে নিই তো ক্যালসিয়াম 2 প্লাস হবে। এখান থেকে আরেকটা ইলেকট্রন যদি সরিয়ে নেওয়া যায় ক্যালসিয়াম 3 প্লাস হবে। তো এখানে দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামের জারণ মান কত? তো আমরা জানি যে একটা পরমাণু যদি পরমাণু অবস্থায় থাকে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা যদি সমান থাকে, এই দুটো যদি সমান থাকে তাহলে তার কি জারণ মান শূন্য হয়। তাহলে ক্যালসিয়ামের জারণ মান এখানে শূন্য। তো এখানে কি আছে, ইলেকট্রন সংখ্যা একটি কম আছে, তো এর জারণ মান হচ্ছে 1 প্লাস 1। তো এখানে ইলেকট্রন আরো দুটি কম আছে, এর জারণ মান হচ্ছে +2, এর মান হচ্ছে +3। তো আমরা এর আগে দেখেছিলাম যে ইলেকট্রন সংখ্যা যদি কমে যায়, ইলেকট্রন সংখ্যা কমে গেলে নিউক্লিয়াসের সাথে বাইরের কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণটা অনেক কঠিন হয়, দৃঢ় হয়, সেক্ষেত্রে ইলেকট্রনটা সরিয়ে নিতে অনেক শক্তির প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে এর যে আয়নীকরণ শক্তি এর চেয়ে এর বেশি, আবার এর চেয়ে এর বেশি, আয়নীকরণ শক্তি মান বেশি। সো এটা যদি আমরা জারণ মানের ক্ষেত্রে চিন্তা করি তাহলে জারণ মানের ক্ষেত্রেও জারণ মান যত বাড়তে থাকবে আয়নীকরণ শক্তির মানও তত বাড়তে থাকবে। তো এই দিকে কি হচ্ছে, আয়নীকরণ শক্তি, আয়নাইজেশন পটেনশিয়াল কি হবে, বাড়বে। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জারণ মান যত বেড়ে যাচ্ছে আয়নীকরণ শক্তি মান তত বেড়ে যাচ্ছে। তো তোমাদেরকে যদি বলি ম্যাগনেসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস এর মধ্যে আয়নীকরণ শক্তি মান কার বেশি? তো তোমরা সহজে বলে দিতে পারবা ম্যাগনেসিয়াম 2 প্লাস এর জারণ মান সবচেয়ে বেশি, কারণ আমরা জানি যে জারণ মান যত বাড়বে তার আয়নীকরণ শক্তির মান তত বাড়তে থাকবে। তো আমরা যদি এটার কথা চিন্তা করি, নাইট্রোজেন 3 মাইনাস নাইট্রোজেন, শুধু নাইট্রোজেন বা নাইট্রোজেন 2 মাইনাস, তো এদের মধ্যে জারণ মান কার বেশি হবে? তো এটা ছিল পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তার মানে এর মধ্যে ইলেকট্রন সংখ্যা বেশি আছে। তো ইলেকট্রন সংখ্যা বেশি থাকার দরুন এখানে একটু ঘটনা ঘটে, যার জারণ মান মাইনাস, যার হচ্ছে কম তার জারণ মানটা বেশি হয়। কারণটা কি? কারণ হচ্ছে এদের ইলেকট্রন সংখ্যা বাড়লেও প্রোটন সংখ্যা কিন্তু সেম আছে। সো প্রোটন সংখ্যা যেহেতু সমান আছে, বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আমরা যত দেই না কেন, নিউক্লিয়াস যেহেতু কম, সো নিউক্লিয়াসের আকর্ষণটা অত বেশি কাজ করে না, আকর্ষণটা খুব দুর্বলভাবে কাজ করে। এই জন্য বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেশি হলেও সেই ইলেকট্রনটা খুব সহজেই বের করে দেওয়া যায়। এই জন্য যদি মাইনাস জারণ মান হয় সেক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান কমে যায়। সো আমরা যদি এটা একটা গ্রাফের মতো চিন্তা করি, এটা যদি 0 হয়, এটা যদি -1 হয়, -2, -3, -4, -5, এটা 1 2 3 4 5 6। তো যদি জারণ মান, এগুলো হচ্ছে আমরা যদি জারণ মান চিন্তা করি, এগুলো হচ্ছে প্লাস মানগুলো, তাহলে আমরা দেখতে পারবো এই দিক থেকে যত এই দিকে আমরা যাব তার আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকবে, আয়নীকরণ শক্তি কি হবে, বাড়বে। তো জারণ মানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি প্লাস জারণ মান হয়, প্লাস জারণ মান বাড়তে থাকে তাহলে তার আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকবে, কিন্তু মাইনাস যত হতে থাকবে তার আয়নীকরণ শক্তির মান তত কমতে থাকবে। ক্লিয়ার? খাতা লিখছো? প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা দেখব যে আচ্ছাদন প্রভাব বা যেটাকে শিল্ডিং ইফেক্ট বলা হয়, তো এটার সাথে আয়নীকরণ শক্তির কি সম্পর্ক আছে। তো আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, সোডিয়ামের কাঠামোটা দেখি, তো আমরা দেখতে পাবো সোডিয়ামের 3টি কক্ষপথ রয়েছে। প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে থাকে 8টি ইলেকট্রন, এবং তৃতীয় কক্ষপথে কয়টি থাকে, 1টি ইলেকট্রন থাকে। তো নিউক্লিয়াস, এখানে যে নিউক্লিয়াসটা রয়েছে, নিউক্লিয়াসের সাথে যে বাইরের শক্তি স্তরে যে ইলেকট্রনটা রয়েছে, তো আমরা জানি বাইরের কক্ষপথের ইলেকট্রনটা আমাদের সরিয়ে নিতে হয় যখন আয়নীকরণ শক্তি আমরা বের করতে চাই। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ভিতরের দিকে যে ইলেকট্রনগুলো রয়েছে, যেমন দ্বিতীয় কক্ষপথে 2টি ইলেকট্রন রয়েছে, তৃতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন রয়েছে।
তো এই যে মাঝখানে যে ইলেকট্রন গুলো আছে এই ইলেকট্রনটা একটা বাধার সৃষ্টি করে এই ইলেকট্রনের সাথে এই নিউক্লিয়াসের আকর্ষণের ক্ষেত্রে। যেহেতু এই ইলেকট্রনটা একদম বাইরের কক্ষপথে রয়েছে এবং ভিতরের কক্ষপথে অন্যান্য ইলেকট্রনগুলো এই আকর্ষণে বাধা প্রদান করে, মূলত এটাকে বলা হয় আচ্ছাদন প্রভাব বা শিল্ডিং ইফেক্ট। তো আচ্ছাদন প্রভাব বা শিল্ডিং ইফেক্ট আসলে কিছু না, এটা হচ্ছে যে অন্তঃস্তরের যে অরবিটাল গুলো রয়েছে, অরবিটাল ইলেকট্রন গুলো রয়েছে, এই অন্তঃস্তরের অরবিটাল ইলেকট্রন কর্তৃক বহিঃস্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণে যে বাধা প্রদান করা হয় সেটাকে মূলত আচ্ছাদন প্রভাব বা শিল্ডিং ইফেক্ট বলা হয়। তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে যদি ভিতরে ইলেকট্রন সংখ্যা বেশি থাকে ভিতরের দিকে, তাহলে শেষ কক্ষপথের সাথে এই নিউক্লিয়াসের যে আকর্ষণটা আছে সেটা অত্যন্ত দুর্বল হয়ে যায়। তো যদি দুর্বল হয়ে যায় তো সেক্ষেত্রে এই ইলেকট্রনটা যদি আমরা অসীমে সরিয়ে নিতে চাই, অসীম বলতে যেখানে এই নিউক্লিয়াসের সাথে কোনো আকর্ষণ থাকবে না, তো এই অসীমে যদি আমরা সরিয়ে নিতে চাই তাহলে শক্তি আমাদের যথেষ্ট কম পরিমাণ লাগবে। সো আমরা বলতেই পারি যে আস্বাদন প্রভাব বা শিল্ডিং ইফেক্ট যত বেশি হবে, এটা প্রভাবটা যত বেশি হবে তার আয়নাইজেশন শক্তি তত কম হবে। তো আমরা যদি এভাবে লিখি যে ionization energy is proportional to 1 by আচ্ছাদন প্রভাব। আচ্ছাদন প্রভাব, আচ্ছাদন প্রভাবটা যত বেশি হবে তার মানে মাঝখানের ইলেকট্রন সংখ্যা, ভিতরের দিকের ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে শেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াস আকর্ষণ তত দুর্বল হতে থাকবে। তো আমরা যদি চিন্তা করি এখানে যদি দেখি সোডিয়াম 2 1, তো আমরা একটু লক্ষ্য করি যে এই যে শেষ কক্ষপথের ইলেকট্রন গুলো রয়েছে এই ইলেকট্রন গুলো কি করে আমরা অসীমে সরিয়ে নেই, যে কারণে এদের একটা আয়নীকরণ শক্তি আমরা পাই। তো মাঝখানে কয়টি ইলেকট্রন রয়েছে এখানে, এখানে মাত্র রয়েছে কয়টি ইলেকট্রন, ভিতরে আছে 2টি ইলেকট্রন। তো এখানে কয়টি ইলেকট্রন রয়েছে, 10টি ইলেকট্রন রয়েছে। তো এখানে রয়েছে কয়টি, 18টি ইলেকট্রন রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি পটাশিয়ামের ক্ষেত্রে মাঝের দিকে কি হয়, 18টি ইলেকট্রন রয়েছে। এই 18টি ইলেকট্রনের কারণে শেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে এই যে নিউক্লিয়াসের বন্ধনটা খুবই দুর্বল হবে। তো সেক্ষেত্রে কি হবে, শেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের বন্ধন যত দুর্বল হবে ইলেকট্রনটা সরিয়ে নিতে তত কম শক্তির প্রয়োজন হবে, এই জন্য তার আয়নীকরণ শক্তিমান তত কম হবে। তো এখানে দেখতে পাচ্ছি লিথিয়ামের যেহেতু কাছে রয়েছে তো এর মাত্র 2টি ইলেকট্রন তাকে আচ্ছাদিত করছে বা আচ্ছাদন প্রভাবটা এখানে কি দুর্বল, কম। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে লিথিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে, তারপর সোডিয়ামের হবে, তারপর পটাশিয়ামের হবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছাদন প্রভাব যত বেশি হবে তার আয়নীকরণ শক্তিমান তত কম হবে। আচ্ছাদন প্রভাব এখানে 8টি, সো এখানে আয়নীকরণ শক্তিমান কম, এখানে 10টি, আয়নীকরণ শক্তি হচ্ছে তার চেয়ে একটু বেশি, এখানে 2টি, আয়নীকরণ শক্তিমান তার চেয়ে বেশি। তো আমরা নেক্সট টপিকে চলে যাই। কার্যকর নিউক্লিয়ার চার্জ। নাম্বার 6 কার্যকর আমরা আরেকটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কার্যকর নিউক্লিয়ার চার্জ। তো কার্যকর নিউক্লিয়ার চার্জটা আসলে কি সেটা আমাদের একটু বোঝা দরকার। তো আমরা লিথিয়াম এবং বেরিলিয়াম যদি চিন্তা করি, তো লিথিয়াম যেহেতু 3টি ইলেকট্রন তো 1s2 2s1, তো বেরিলিয়াম হচ্ছে 4টি ইলেকট্রন 1s2 2s2, এটা ইলেকট্রন থাকে। তো এটার যে ক্ষেত্রে যদি আমরা দেখি তো এটার কি হবে, প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথ, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন থাকবে। তো এক্ষেত্রে কি প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ, তো প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষপথেও 2টি ইলেকট্রন থাকবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কার্যকর নিউক্লিয়ার চার্জ, যেটাকে ইংলিশে বলা হয় ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, যেটাকে সংক্ষেপে EFF এভাবে লেখা হয়, এটা হচ্ছে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তো ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জের একটা সূত্র আছে, সেটা হচ্ছে Z - S, যেখানে এই Z হচ্ছে প্রোটন সংখ্যা
প্রোটন সংখ্যা, আর এখানে এসটা হচ্ছে শিল্ডিং ইলেকট্রন বা আচ্ছাদন ইলেকট্রন। আচ্ছাদন ইলেকট্রন মানে যে কয়েকটি আচ্ছাদিত অবস্থায় আছে ইলেকট্রন। তো এক্ষেত্রে যদি আমরা হিসাব করি লিথিয়ামের কার্যকর নিউক্লিয়ার চার্জ কত, তো এদের নিউক্লিয়ার চার্জ কি হবে, প্রোটন সংখ্যা কয়টি আছে আমরা জানি, এর প্রোটন সংখ্যা 3টি আছে এবং এর শিল্ডিং ইলেকট্রন কয়টি, তো আমরা দেখতে পাচ্ছি বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে, ভিতরে রয়েছে 2টি, তার মানে শিল্ডিং ইলেকট্রন রয়েছে মোট 2টি। তো আমরা এখানে পেলাম কত, কার্যকর নিউক্লিয়ার চার্জ পেলাম 1। তো এই ক্ষেত্রে বেরিলিয়ামের ক্ষেত্রে কয়টি আমরা দেখব এবার, এর প্রোটন কয়টি আছে, যেহেতু ইলেকট্রন 4টি তার মানে প্রোটনও আছে 4টি। তো এরপর আচ্ছাদন ইলেকট্রন, ভিতরে কয়টি ইলেকট্রন রয়েছে যাকে আচ্ছাদিত অবস্থায় রয়েছে, 2টি, এটা হচ্ছে 2। তো আমরা দেখতে পাচ্ছি 2। তো দেখা যাচ্ছে যে লিথিয়ামের ক্ষেত্রে এখানে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকর নিউক্লিয়ার চার্জটা হচ্ছে 1, বেরিলিয়ামের ক্ষেত্রে হচ্ছে 2। তো এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি যে যদি কার্যকর নিউক্লিয়ার চার্জ যত বেশি হয় তার আয়নীকরণ শক্তির মান তত বেড়ে যায়। মাথায় রাখতে হবে যে কার্যকর নিউক্লিয়ার চার্জের ক্ষেত্রে কার্যকর নিউক্লিয়ার চার্জ যত বাড়বে আয়নীকরণ শক্তির মান তত বাড়বে। তো আমরা লিখতেই পারি যে কার্যকর নিউক্লিয়ার চার্জ যত বাড়বে আয়নাইজেশন এনার্জি তত বাড়বে। এখন চলে আসি, আমি প্রথমে যে প্রবলেমগুলো দিয়েছিলাম তোমাদের সলভ করার জন্য, তোমরা কতটুকু সলভ করেছো জানি না, তবে আমি এখন সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তার মধ্যে 1 নম্বর ছিল বেরিলিয়াম বোরন। 1 নম্বর বলছিল বেরিলিয়াম এবং বোরন। তো বেরিলিয়াম এবং বোরনের মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি কার কম, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এই দুটো দিয়েছিলাম, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে কার বেশি। তো আমরা তখন দেখেছিলাম যে এটা যতই একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাক, তো বিশেষ কারণে কি হয়, এটা আয়নীকরণ শক্তি মান এটার তুলনায় বেশি থাকে। তো আরেকটা যদি আমরা দেখি নাইট্রোজেন অক্সিজেন, এটা নিয়ে আমরা কথা বলেছিলাম। তো এটা যখন আমরা কথা বলেছিলাম আমরা ইলেকট্রন বিন্যাস একটু করি 1s2 2s2 2p3, এটার ক্ষেত্রে কি হয় 1s2 2p2 1s2 2s2 2p4। তো এই ক্ষেত্রে যখন একটি ইলেকট্রন সরিয়ে নেওয়া হয়, একটি ইলেকট্রন যদি সরিয়ে নেওয়া হয় তো সেক্ষেত্রে 1s2 2s2 2p2 হয়। এখানে অক্সিজেনের ক্ষেত্রে যদি একটি ইলেকট্রন সরিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে কি হবে 1s2 2s2 2p3। এখানে একটা কারণ আমরা লক্ষ্য করি, একটা ইলেকট্রন সরিয়ে নেওয়া মানে বোঝাচ্ছে যে এখানে প্রথম আয়নীকরণ শক্তি। তো নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি যখন এখানে 3টি ইলেকট্রন ছিল, সো 3টি ইলেকট্রন আমরা জানি যে হাফ ফিল বা অর্ধপূর্ণ যে অরবিটাল গুলো আছে এরা খুবই বেশি পরিমাণ হচ্ছে আকর্ষণ করে নিউক্লিয়াস দ্বারা। তো এক্ষেত্রে প্রথম ইলেকট্রনটা যখন আমরা সরিয়ে নিই তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের অনেক শক্তির প্রয়োজন হয় এই ইলেকট্রনটাকে সরিয়ে নিতে। এখানে অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে 4টি ছিল তো এটা সরিয়ে নিতে আমাদের খুব বেশি শক্তির প্রয়োজন হয়নি। কিন্তু এখানে এখন কি অবস্থায় আছে, 2টা অবস্থায় আছে। তো এটা আমরা কি করছি, যদি এখান থেকে যদি আরেকটি ইলেকট্রন সরাইতে চাই তাহলে 1s2 2s2 2p2 এই পরিমাণ আমাদের ইলেকট্রন থাকে, এইটা কিন্তু অনেক হাইলি বন্ডেড অবস্থা থাকে। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এর দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান কি হবে, অনেক বেশি হবে। তো নাইট্রোজেনের ক্ষেত্রে আমাদের প্রথম আয়নীকরণ শক্তির মান বেশি হলেও দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান কিন্তু কম হবে, কারণ এখানে 2টি ইলেকট্রন রয়েছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে দ্বিতীয় আয়নীকরণ শক্তি নাইট্রোজেনের দ্বিতীয় আয়নীকরণ শক্তির চেয়ে অক্সিজেনের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান অনেক বেশি। তো আমরা প্রথম ক্ষেত্রে দেখেছিলাম যে নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তির মান ছিল বেশি অক্সিজেনের প্রথম আয়নীকরণ শক্তির মানের তুলনায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান অক্সিজেনের দ্বিতীয় আয়নীকরণ শক্তির তুলনায় কম। কিন্তু আমরা প্রথমে দেখেছিলাম যে নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তির মান ছিল বেশি অক্সিজেনের প্রথম আয়নীকরণ শক্তির তুলনায়। কারণ কি ছিল, এখানে হাফ ফিল্ড ছিল, এখানে হাফ ফিল্ড ছিল না, এর জন্য এর প্রথম আয়নীকরণ যে শক্তির মানটা ছিল সেটা ছিল বেশি।
প্রথম আয়নীকরণ শক্তির মান ছিল বেশি অক্সিজেনের তুলনায়, বাট দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান কম, অক্সিজেনের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি। ঠিক একই ভাবে ফসফরাস, সালফার, ম্যাঙ্গানিজ এবং ক্রোমিয়াম, এক্ষেত্রে কি হয়, ফসফরাসের আয়নীকরণ শক্তির মান বেশি এবং এক্ষেত্রে ম্যাঙ্গানিজের তুলনায় ম্যাঙ্গানিজ এবং ক্রোমিয়ামের তুলনায় ম্যাঙ্গানিজের আয়নীকরণ শক্তির মান বেশি হয়। আমরা যদি দেখি প্রথম পর্যায়ে দুটি মৌল রয়েছে, হাইড্রোজেন এবং হিলিয়াম। তো এক্ষেত্রে হিলিয়ামের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। দ্বিতীয় পর্যায়ে যদি আমরা দেখি, দ্বিতীয় পর্যায়ে কি কি আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন। তো এক্ষেত্রে যেহেতু একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন সংখ্যা কি হয়, বাড়তে থাকে এবং সেই সাথে নিউক্লিয়াসের সাথে তার আকর্ষণটা অনেক বেশি হয়। তো সেক্ষেত্রে আমরা জানি যে বাম থেকে ডান দিকে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। বাট এখানে একটু সমস্যা হয়, বেরিলিয়ামের ক্ষেত্রে একটু সমস্যা হয়, নাইট্রোজেনের ক্ষেত্রে একটু সমস্যা হয়। সো এটা যদি আমরা লিখতে চাই তাহলে এভাবে আমাদের লিখতে হবে, বোরন, বেরিলিয়াম, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, নিয়ন। তো আমরা যদি ক্রোমোটা চিন্তা করি তাহলে আমাদের এভাবে দেখতে হবে। সো বেরিলিয়াম বোরনের সাথে একটু সম্পর্ক ঝামেলা আছে, নাইট্রোজেন অক্সিজেনের সাথে একটু ঝামেলা আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে আমাদের যদি ক্রোমটা আমরা হিসাব করি, তো এখান থেকে এদিকে কি হবে, আয়নাইজেশন এনার্জি বাড়তে থাকবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা তৃতীয় পর্যায়ের দিকে যদি যাই, তৃতীয় পর্যায়ে কি কি আছে, সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, তারপর আছে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন। তো এই ক্ষেত্রেও আমাদের কিছু ঝামেলা আছে, যে ঝামেলাগুলো আমাদেরকে একটু চিন্তা করতে হবে। সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম এখানে যাবে, ফসফরাস এখানে যাবে। তো এটা যদি আমরা করি তাহলে দেখতে পাচ্ছি সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, সালফার, ফসফরাস, ক্লোরিন, আর্গন। তো আমরা দেখতে পাচ্ছি যে আর্গনের সবচেয়ে বেশি, তারপরে 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 তারপরে। সো তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে এই ব্যতিক্রমগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, যে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, ফসফরাস সালফারের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি এটা মাথায় না রাখি তো আমরা অনেক কিছুই ভুল করে ফেলবো এবং আমাদের একটু প্রবলেম হবে। তো এগুলো নিয়ে যদি আমরা একটা গ্রাফ আঁকি তাহলে কেমন হয় সেটা দেখি তো। তো এরকম একটা কার্ভ পাবো আমরা যদি আমরা দেখি, যেখানে এদিকে থাকবে আয়নীকরণ শক্তির মান এবং এদিকে থাকবে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে এখানে এরকম একটা কার্ভ পাই। তো এইটা কার্ভটা আসলে কেমন, এখানে ঝামেলাটা বাজে কোথায়, বেরিলিয়াম এবং বোরনের ক্ষেত্রে ঝামেলাটা হয়। এখানে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান বেড়ে যায় বোরনের তুলনায়। এখানে একটা ঝামেলা হয়, নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান বেশি হয় অক্সিজেনের তুলনায়। এখানে আরেকটা সমস্যা হয়, ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি হয় অ্যালুমিনিয়ামের তুলনায়। এবং আরেকটা সমস্যা হয়, ফসফরাসের আয়নীকরণ শক্তির মান বেশি হয়ে যায় সালফারের তুলনায়, যতই আমরা পর্যায় সারণী একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাই। তো এই কার্ভটা আমাদের মনে রাখতে হবে। এটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের আয়নীকরণ শক্তির ক্ষেত্রে একই পর্যায়ের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমরা এখন একটু আলোচনা করি গ্রুপের ক্ষেত্রে এরকম কোনো ব্যতিক্রম আছে কিনা, আমরা একটু দেখি। গ্রুপ 13 এর ক্ষেত্রে যে মৌলগুলো আছে, এটাকে যদি আমরা গ্রাফ আকারে একটু দেখানোর চেষ্টা করি, তো এটা হচ্ছে আমাদের আয়নাইজেশন এনার্জি, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। তো এটা যদি আমরা দেখি তাহলে এটা একটু ভিন্ন ধর্মী একটা কার্ভ তৈরি হয়। তো এটা হচ্ছে বোরন, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে গ্যালিয়াম, এটা হচ্ছে ইন্ডিয়াম, এটা হচ্ছে টেলুরিয়াম।
তো এখানে এই ধরনের একটা ভিন্ন জাতীয় একটা কিছু হয়। এখানে থ্যালিয়ামের যদিও এর কিন্তু ল্যান্থানাইট সংকোচনের কারণে এর কন্টাক্ট ঘটে, ল্যান্থানাইট কন্টাক্টের কারণে এর আয়নীকরণ শক্তিমান অনেক বেড়ে যায়। তো ল্যান্থানাইটের কন্টাক্ট বা ল্যান্থানাইট সংকোচন কি আমরা পরবর্তীতে কোনো লেকচারে হয়তো এটা নিয়ে আলোচনা করব। গ্রুপ 14 এর ক্ষেত্রে কি কি মৌল আছে? কয়েকটি মৌল আছে। এটার যদি আমরা আঁকি, এটাও কি হয় আমাদের ল্যান্থানাইট সংকোচনের কারণে এর আয়নীকরণ শক্তিমান কি হয় একটু বেড়ে যায়। তো ল্যান্থানাইট সংকোচন নিয়ে আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন এটা আমরা বুঝতে পারবো। তো সর্বোপরি আয়নীকরণ শক্তি নিয়ে আমি যতটুকু আলোচনা করলাম, এইটুকু আলোচনা আমার মনে হয় যে তোমাদের মাথার মধ্যে যদি থাকে যে যে বিষয়গুলো ছিল যে আয়নীকরণ শক্তির মান বাড়ার জন্য, তো তোমরা যদি এইটা একটু প্র্যাকটিস করো বা একটু বই পড়ো, তাহলে আমার মনে হয় যে আয়নীকরণ শক্তির উপর তোমাদের যত ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা পারবা। আমার যেটা মনে হয় যে তোমাদের মধ্যে সেই ক্ষমতা আছে। আমার চেয়েও আমি যতটুকু জানি আমার চেয়ে অনেক বেশি তোমরা জেনে ফেলবে একসময়, কারণ একসময় দেখা যাবে যে আমার চেয়ে তোমরা অনেক বেশি বই পড়বা, সো আমার চেয়ে অনেক বেশি জানবা। তো আমি যতটুকু চেষ্টা করেছি তোমাদের জানাইতে, তো আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবা। তো আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে নতুন টপিকস নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।